কোনো দেশে নিযুক্ত রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। এমনকি তারা অবসরে যাওয়ার পরও সেই প্রচেষ্টা অব্যাহত রাখেন, কাজ করেন যোগাযোগের সেতু বন্ধন হিসেবে। যে দেশে তারা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মাঝে মাঝে সেখানকার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেন, এমনকি প্রবন্ধও লেখেন। তাতে ওই দেশের প্রতি তাদের সহমর্মিতা ফুটে ওঠে। লেখায় ও বলায় সর্বোত্তভাবে বস্তুনিষ্ঠতা ধরে রাখেন। এসবই কূটনীতির অতি স্বাভাবিক বিষয়। তবে কূটনৈতিক এই শিষ্টাচারকে থোড়াই কেয়ার করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনাররা। দর্শক, আমার দেশের আজকের লিড নিউজ ভারতীয় হাই কমিশনারদের বাংলাদেশ বিদ্বেষ, এই নিয়ে বিস্তারিত জানাবো। সাথে আছি আমি আরমান মুজাহিদ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনাররা দায়িত্ব পালনকালেই নিজেদের জাহির করেন ভাইসরয় হিসেবে। তাই দেখা যায় মন্ত্রীদের সামনে পা তুলে বসেন কিংবা বাংলাদেশের খ্যাতিমানদের তথাকথিত বিশেষজ্ঞ বলে কটাক্ষ করেন অবলীলায়। জুলাই বিপ্লবে ভারতের পুতুল খ্যাত স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলে এদেশে বিভিন্ন সময় দায়িত্ব পালন করা ভারতীয় কূটনীতিকরা লাগাম ছাড়া মিথ্যাচার শুরু করেন। একজন কূটনীতিক দাবি করেছেন, এদেশের ওপর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নেই, এদেশ এখন চালায় ইসলামী গোষ্ঠীগুলো, বাংলাদেশে চলছে পাকিস্তানি প্লেবুক। আরেকজনকে রীতিমতো ধমক দিয়ে বলেছেন বাংলাদেশ আগুন নিয়ে খেলছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন এদেশকে তারা মর্যাদার চোখে দেখেন না বলেই এ ধরনের মন্তব্য করতে পারেন। এ ব্যাপারে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চেয়েছিলাম, তারা বেছে বেছে বাংলাদেশ বিরোধী কূটনীতিকদের শুধু ঢাকায় পাঠান কিনা। এ ব্যাপারে কোনো জবাব দেননি তিনি। বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে এখন সবচেয়ে বেশি সরব সাবেক হাই কমিশনার বিনা সিকরি। তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতনের প্রতিবাদে গত 10 ডিসেম্বর দিল্লিতে একটি সমাবেশের আয়োজন করে দেশটির কঠোর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। বিবিসি জানায়, সেখানে হুমকি দিয়ে বলা হয় ভারতের হিন্দুরা বেশি দিন এই নির্যাতন সহ্য করবে না, বসে বসে দেখবে না। বলা হয় ইসকনের একজন সন্ন্যাসীকে জেলে পাঠানোর ধৃষ্টতা তোমরা দেখিয়েছো, এর শাস্তি তোমাদের পেতেই হবে। সমাবেশে বারবার 1971 সালের মুক্তিযুদ্ধে সাহায্যের কথা মনে করিয়ে দেওয়া হয়। সেখানে ভারত মাতা কি জয় এবং অখণ্ড ভারতের নামে জয়ধ্বনি দেওয়া হয় বলে জানায় বিবিসি। এটা সবারই জানা যে হিন্দুত্ববাদীদের অখণ্ড ভারত স্লোগান সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হুমকি। সমাবেশে বক্তৃতায় বিনা সিকরি বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের জীবনের ওপর ভয়াবহ স্থায়ী হামলা চলছে। তাদের জীবন, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় অনেকদিন ধরেই তিনি সরব। গত 9 ডিসেম্বর ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন বাংলাদেশের ওপর সত্যিই কোনো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ চালাচ্ছে জামায়াতে ইসলামী, হিজবুত তাহরির সহ ইসলামী গোষ্ঠীগুলো। তারাই এখন সব সিদ্ধান্ত নিচ্ছে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি শিয়াদের ওপরও হামলা চলছে। বাংলাদেশে এখন পাকিস্তানের প্লেবুক চলছে বলেও দাবি করেন তিনি। গত জানুয়ারিতে স্বৈরশাসক শেখ হাসিনার ডামি নির্বাচনের পর বিনা সিকরি রাশিয়ার গণমাধ্যম RT-কে বলেছিলেন বিএনপি নির্বাচন বর্জন করলেও তাতে নাকি ফলাফলের বৈধতা নিয়ে কোনো ক্ষতি হবে না। অবিস্মরণীয় জুলাই বিপ্লবকে তিনি ভারতের জন্য উদ্বেগজনক বলেও দাবি করেছেন। তার দাবি এই বিপ্লবের পেছনে চীন ও পাকিস্তানের হাত আছে। বিনা সিকরি 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আরও এক ধাপ এগিয়ে। তিনি ঢাকায় বসেই বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাতেন। একবার তিনি মন্তব্য করেন, প্রতি বছর 25,000 বাংলাদেশি ভারতে গিয়ে আর ফিরে আসে না। এ মন্তব্য এতটাই অসত্য ছিল যে ভারতে বাংলাদেশি হিন্দু পরিষদও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশে গত 7 জানুয়ারির ডামি নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল বলেও মন্তব্য করেন পিনাক। তবে মার্কিন প্রশাসন এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে। 2007 সাল থেকে 9 সাল পর্যন্ত পিনাক রঞ্জন ঢাকায় ভারতের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন। এই সময়কালের মধ্যে বাংলাদেশে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন ছিল। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি। মনে করা হয় সেই সেনা সমর্থিত সরকার ছিল ভারতের আশীর্বাদ পুষ্ট। ঢাকায় হাই কমিশনার থাকাকালীন পিনাকের বহু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। 2009 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা সংক্রান্ত এক অনুষ্ঠানে টিপাই মুখ বাদ নিয়ে
সমালোচনা করতে গিয়ে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের সোকল্ড ওয়াটার স্পেশালিস্ট হিসেবে অভিহিত করেন। হাসিনার সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির উপস্থিতিতেই তিনি এই মন্তব্য করেন। বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তখন পিনাককে দেশে ফিরিয়ে নেয়ার দাবি ওঠে। কূটনীতিকের চাকরি থেকে অবসরের পর ভারতের রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো হিসেবে সক্রিয় রয়েছেন পিনাক রঞ্জন। সেখানে তিনি বাংলাদেশ ইস্যুতে কথা বলতে গিয়ে সবসময় আওয়ামী লীগের পক্ষ নেন। পিনাক ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঘনিষ্ঠ, আর প্রণব ছিলেন 1-11-এর সময় বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের প্রধান ব্যক্তি। তিনি তার দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতের নিয়ন্ত্রণ সম্পর্কে খোলাখুলি লিখেছেন। 2008 সালের ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ ভারত সফরে যান। তখন প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন তিনি। দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ের প্রণব মুখার্জি লিখেছেন, ওই বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান তার কাছে চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন। ভারতের আরও যেসব হাইকমিশনার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের অন্যতম পঙ্কজ শরণ। গত 19 সেপ্টেম্বর দেশটির ইকোনমিক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বাস করি ভারতের প্রতি উন্মুক্ত নীতি বাংলাদেশের অর্থনীতির জন্যই সুবিধাজনক, কিন্তু যদি বাংলাদেশ ভারতের জন্য তাদের দেশ বন্ধ করে দেয় তবে তা বাংলাদেশের অর্থনীতির জন্যই ক্ষতিকারক হবে। তার দাবি, জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্ররা নিয়ন্ত্রণ হারায়, পরে রাজনৈতিক বিরোধীরা সেই আন্দোলনকে ছিনতাই করে ধীরে ধীরে একে হাসিনা হটাও আন্দোলনে পরিণত করে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে সব সময় বিদেশি শক্তির তৎপরতা ছিল, যা 1971 এবং 75 সালে শুরু হয়। সুতরাং ইতিহাসের বিভিন্ন সময়ে মার্কিনী, পাকিস্তানি, চীনা এবং অবশ্যই ভারতীয়রা বাংলাদেশের ভেতর তৎপরতা চালিয়েছে। এর বড় কারণ তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং একটি ছোট দেশ হওয়ায় বৈদেশিক প্রভাবের জন্য উন্মুক্ত। অনেক সময় বাংলাদেশিরাই বিদেশি শক্তিকে নিজেদের দেশে আহ্বান জানিয়েছে। তারা আহ্বান জানিয়েছে ভারতীয়দের, মার্কিনীদের, চীনাদের এবং পাকিস্তানিদের। সুতরাং বাংলাদেশ বিদেশি শক্তির খেলার মাঠ হওয়ার জন্য বাংলাদেশিরা দায়মুক্ত হতে পারে না। বাংলাদেশ আগুন নিয়ে খেলছে মন্তব্য করে পঙ্কজ শরণ সাক্ষাৎকারে বাংলাদেশকে হুমকি দেন। তিনি বলেন, আপনি যদি তাদের কথিত অন্তর্বর্তী সরকার ব্যবস্থাপনার দিকে দেখেন, সেখানে সব ধরনের রাজনৈতিক, অভ্যন্তরীণ এবং বৈদেশিক সংযোগে ছাত্ররা রয়েছে। বিএনপির সদস্য ও দলটির প্রতি সহানুভূতিশীলরা রয়েছে, জামায়াতের সদস্য ও দলটির প্রতি সহানুভূতিশীলরাও রয়েছে। তারা যদি তাদের অবস্থানকে ভারত বিরোধিতা দিয়ে ব্যাখ্যা করতে চায় তবে তারা বিপদে রয়েছে। তিনি বলেন, আজকে যা হচ্ছে তাকে যদি ভারতকে শিক্ষা দেওয়ার জন্য করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশিরা ভুল করছে। আমার কোনো সন্দেহ নেই যে তারা ভারতের তুলনায় নিজেদেরই বেশি ক্ষতিগ্রস্ত করছে। বিনা সিকরির মতোই তার দাবি, আমি নিশ্চিত নই রাষ্ট্রের প্রতিষ্ঠান বা কাঠামোর ওপর কারো নিয়ন্ত্রণ আছে কিনা। এগুলো কোনো ভালো লক্ষণ নয়। আর আপনি যদি সন্ত্রাসের জন্য দায়ী লোকদের নিয়ে খেলতে চান, তারা আপনাকেই আঘাত করতে আসবে। আমরা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দেখেছি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর মাধ্যমে বাংলাদেশ সরকার সন্ত্রাসীদের সঙ্গে ছিল। 2012 থেকে 15 সাল পর্যন্ত এদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা পঙ্কজ শরণ দাবি করেন, এখন সেখানে আইনের কোনো শাসন নেই। পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে যদি আপনার দূরতম সম্পর্ক থাকে, আপনি যাই হন না কেন, আপনাকে বন্দী করা হবে। পঙ্কজ শরণ পরোক্ষভাবে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের উস্কানি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশিরা বুঝতে পারছে পরিস্থিতি দিন দিন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাদের নিজেদের হাতে কোনো ব্যর্থ রাষ্ট্র দেখতে চায় না, আবার এই জন্য কোনো দায়ও নেবেন না। সেজন্য তারা চায় কমপক্ষে আইন শৃঙ্খলা ঠিক থাকুক এবং সামরিক বাহিনী এখন দেশটিতে একমাত্র কার্যকর প্রতিষ্ঠান। এর আগেও তারা বহু বছরের পর বছর সামরিক স্বৈরতন্ত্রের অধীনে ছিল। এসব বিষয়ে জানতে চাইলে খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, শুধু ভারতের সাবেক কূটনীতিকরাই এ ধরনের কথা বলছেন না, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বলেছেন। আসলে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। তিনি বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের পরপরই ভারতের বিশিষ্টজন যেসব নেতিবাচক কথা বলেছেন তা সম্পর্ক উন্নয়নের অন্তরায়। তাদের চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। ভারত বলছে তারা জনগণ কেন্দ্রিক সম্পর্ক উন্নয়ন চায়, সেটা চাইলে এভাবে অযৌক্তিক কথা বলা উচিত নয় বলেও মনে করেন এই বিশ্লেষক। নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক শহীদুজ্জামান আমার দেশকে বলেন, বিনা সিকরি একজন উন্মাদ ও মিথ্যুক। শেখ হাসিনা ও বিনা সিকরি একই চরিত্রের। তিনি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আন্তর্জাতিক সন্ত্রাসী। এই বিশ্লেষক মনে করেন তারা দুজনেই বিকৃত মস্তিষ্কের। বিনা সিকরির বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত
জামায়াতে ইসলামী চালাবে নাকি অন্য কোনো দল চালাবে তাতে তাদের কি? তারা তাদের সন্ত্রাসী সংগঠন আরএসএস নিয়ে তো কোনো কথা বলেন না। পিনাক রঞ্জনের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের টাকা খেয়ে তিনি আবল তাবল বকছেন। এই বিশ্লেষকের মত হলো, তাদের এসব অপপ্রচারের ফলে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। এতে আমাদেরই উপকার হবে। অধ্যাপক শহীদুজ্জামান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি মেরুদণ্ডহীন না হলে বিনা সিকরি এভাবে কথা বলার সাহস পেতেন না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাউন্টার প্রোপাগান্ডা সেল নেই। ভারতের সাবেক কূটনীতিকদের ঢালাও বাংলাদেশ বিরোধী বক্তব্যের কারণ জানতে আমরা মেইল করেছিলাম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। গত মঙ্গলবার ইমেইলে এ সংক্রান্ত প্রশ্ন পাঠানো হয়। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকেও আমাদের মেইলের কপি দেয়া হয়। তবে বুধবার রাত ৯টা পর্যন্ত এর কোনো জবাব দেয়নি তারা। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেশের সাথে থাকবেন।